এসএসসি সাধারণ গণিত রাজশাহী বোর্ড 2019 এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে পার্ট 1, অর্থাৎ পার্ট 1-এ আমরা 1 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। পার্ট 2-তে 10টি এবং পার্ট 3-তে 10টি, ওইরকম এরকমভাবে পার্ট 1, 2, 3 মিলে 10টি করে মোট 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকে পার্ট 1 অর্থাৎ 1 থেকে 10 অর্থাৎ প্রথম 10টি এমসিকিউ আলোচনা করব, অর্থাৎ 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, নিচের তথ্যের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। নিচের তথ্যের আলোকে 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। তো তথ্যটা এখানে একটা এই যে একটা বক্স দেওয়া আছে, অর্থাৎ শ্রেণী ব্যবধান আর গণসংখ্যার। তো সেখান থেকে আমাদের 1 নং আর 2 নং এর উত্তর করতে হবে। 1 নং হচ্ছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত। প্রদত্ত উপাত্তের মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত, তাহলে মধ্যক শ্রেণী আমাদের বের করতে হবে আর মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা আমাদের চেয়েছে। তো মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে এখানে আগে ক্রমযোজিত গণসংখ্যা করে দিতে হবে। তাহলে এটা যদি ক্রমযোজিত গণসংখ্যা করি তাহলে এটা হচ্ছে 4, আর ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে গণসংখ্যার যোগফল। তাহলে এটা প্রথমটা 4, এর পরেরটা হবে 4 আর 12 যোগ করলে হবে 16, প্রথম দুইটার যোগফল। তারপর হবে 3টার যোগফল, প্রথম দুইটার যোগফল তো 16 আর 8 যোগ করলে হবে 24। তারপর হচ্ছে 24 আর 10 যোগ করলে হবে 34। আর এখানে হচ্ছে 34। তাহলে n এর মান হচ্ছে, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে, আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। আর এখানে যদি আমরা গণসংখ্যার যোগফল বের করি তাহলে সেটা হচ্ছে 34। আর আমরা জানি যে মধ্যক শ্রেণী বের করার সূত্র হচ্ছে n/2 তম পদ কোথায় আছে সেটা আমরা বের করব। তাহলে n মানে হচ্ছে 34, তাহলে 34/2 অর্থাৎ 17তম পদ, 17তম পদ। 17তম পদ কোথায় আছে সেটা আমরা বের করব। 17তম পদ যেখানে আছে সেই শ্রেণীটাই হবে মধ্যক শ্রেণী। তো এইখানে 1 থেকে 4 পর্যন্ত আছে গণসংখ্যা, আর দ্বিতীয় শ্রেণীতে 5 থেকে 16 পর্যন্ত আছে, আর তৃতীয় শ্রেণীতে এখানে যে 17 থেকে 24 পর্যন্ত আছে, আর চতুর্থ শ্রেণীতে 25 থেকে, এই যে 24 এখানে শেষ তৃতীয় শ্রেণী, আর চতুর্থ শ্রেণীতে এই যে এই শ্রেণীতে 25 থেকে 34 পর্যন্ত আছে। তো আমাদের যেহেতু 17তম পদ লাগবে, 17তম পদ যেহেতু এখানে তো 16, মানে এখানে 5 থেকে 16 পর্যন্ত আর এখানে 17 থেকে 24 পর্যন্ত, যেহেতু 17তম পদ তাহলে এই যে এই শ্রেণীতে 17তম পদ আছে, তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এটা। তো মধ্যক শ্রেণী হচ্ছে 41 থেকে 50, আর মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 41 আর মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 50। তো আমাদের প্রদত্ত উপাত্তের মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা চেয়েছে, তার মানে ঊর্ধ্বসীমা হচ্ছে 50। এই যে রেজাল্ট হবে 1-এর গ। তারপর উপরোক্ত তথ্যের প্রচুরক বের করতে হবে আমাদের। প্রচুরক এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আর শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে প্রচুরক বের করার সূত্র হচ্ছে, প্রচুরক নির্ণয় করার সূত্র L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 ইন্টু H। L মানে হচ্ছে যে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে প্রচুরক বলতে এখানে গণসংখ্যা হচ্ছে 4, এখানে গণসংখ্যা 12, এখানে 8, এখানে 10। সবচেয়ে বেশি গণসংখ্যা এই শ্রেণীতে আছে, অর্থাৎ 31 থেকে 40 এই শ্রেণীতে আছে, আর এই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। যেহেতু গণসংখ্যা যেই শ্রেণীতে সর্বোচ্চ সেই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখানে L মানে হচ্ছে যে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, L মানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, আর যেহেতু 31 থেকে 40 এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এই যে 31 প্লাস F1 মানে হচ্ছে এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যাটা বিয়োগ করব, অর্থাৎ 12 - 4। তাহলে 12 - 4 মানে হচ্ছে 8। তাহলে F1 আমরা পেয়ে গেলাম 8 প্লাস F2 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরের গণসংখ্যাটা বিয়োগ করব। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে হবে 4 ইন্টু H মানে হচ্ছে যে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি।
তো এখানে এই যে 21 থেকে 30, 31 থেকে 40, তাহলে 31 থেকে 40-এ একক, তো একক কয়টা? একক হচ্ছে 10টা। এই জন্য শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, অর্থাৎ এইচ এর মান হবে 10। তাহলে এখন আমরা প্রচুরক বের করি। তাহলে এটা হচ্ছে 31 প্লাস, আর এটা এই যে 10, এই যে 10 উপরে আর নিচে মনে মনে 1 আছে, তাহলে 8 আর 10 গুণ করলে হবে 80, আর এই যে 8 আর 4 যোগ করলে হবে 12। তো এখন এই যে 80 ভাগ 12, এই যে 80 ভাগ 12, রেজাল্ট হচ্ছে এই যে 6 পয়েন্ট সামথিং, 6.666, আর এটার সাথে আমরা যোগ করব, এই যে এটার ভাগফল হচ্ছে 6.67, অর্থাৎ 6.666, আর এটার সাথে যোগ হবে 31। যদি যোগ করি তাহলে এটার রেজাল্ট হচ্ছে 37.67। তাহলে এই যে খ নাম্বার হচ্ছে 37.67, তাহলে উপরোক্ত তথ্যের প্রচুরক হচ্ছে 37.67, অর্থাৎ 2 এর রেজাল্ট হচ্ছে খ। তারপর 3 নম্বর কোশ্চেন হচ্ছে একটি ঘনকের আয়তন 24√3 ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা জানি যে ঘনকের আয়তন হচ্ছে একটি ঘনকের আয়তন হচ্ছে 24√3 ঘন সেন্টিমিটার, আর এর কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। একটা ঘনকের আয়তন হচ্ছে, ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান থাকে, তাহলে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফলই হচ্ছে ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন দৈর্ঘ্য এ হবে, প্রস্থ এ হবে, উচ্চতাও এ হবে, তাহলে a ইন্টু a, এটা হচ্ছে ঘনকের আয়তন, ইকুয়াল আমরা লিখতে পারি 24√3। তাহলে এই যে a কিউব ইকুয়াল হচ্ছে 24√3। তাহলে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। তো এখানে আমাদের ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ a এর মানটা লাগবে। তাহলে এখানে আমি যদি ঘনমূল করে দিই তাহলে এটাও হবে a, আর 24√3 কে যদি ঘনমূল করি তাহলে এই যে এটা 24, তারপর হচ্ছে বর্গমূল 3, রেজাল্ট হচ্ছে 3.464 এটা। তাহলে এই যে এর মান হচ্ছে এই যে 3.46410 এটা। তো আমরা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 3.46410। তো ঘনকের এক বাহুর দৈর্ঘ্যের সাথে আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, অর্থাৎ √3 ইন্টু ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে যেহেতু এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গিয়েছি, তো এটার সাথে আমরা গুণ করব হচ্ছে বর্গমূল 3, আর বর্গমূল 3 গুণ করলে রেজাল্ট হয় 6, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। তাহলে 3 এর রেজাল্ট হচ্ছে গ। তারপর 4 নং প্রশ্ন হচ্ছে এই যে 0.0426 এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি? এর বৈজ্ঞানিক এটার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে, অর্থাৎ এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে 0.0426, তাহলে আমরা জানি বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ হচ্ছে a ইন্টু 10⁻n, যেখানে এই যে এর মানটা 1 এর সমান হতে পারে, অথবা 1 থেকে বড় আর 9 থেকে ছোট, আর n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ প্লাসের হতে পারে অথবা মাইনাসেরও হতে পারে। আর এর মানটা 1 এর সমান অথবা 1 থেকে বড় আর 9 এর সমান অথবা 9 থেকে ছোট। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে 4.26, কারণ এই যে a ইন্টু 10⁻n আকারে প্রকাশ করতে হবে। তাহলে এর মানটা 1 এর সমান অথবা 1 থেকে বড় আর 9 থেকে ছোট। তাহলে এই যে এর মানটা a বলতে আমরা এখানে 4.26 করে নিলাম, কিন্তু এটা ছিল অনেক ছোট, আমরা লিখে ফেলছি বড় 0.0426, অর্থাৎ ছোট ছিল কিন্তু আমরা লিখছি 4.26, অর্থাৎ বড় লিখে ফেলছি। তো এখন যেহেতু আমরা 2 ঘর সামনে নিয়ে গেছি, অর্থাৎ বড় লিখে ফেলছি, দুইটা দশমিকটা এই জায়গায় ছিল কিন্তু দশমিকটা এইখানে নিয়ে আসছি, 2 ঘর সামনে নিয়ে আসছি। তাহলে এখানে এক লেখে 2টা শূন্য দ্বারা ভাগ করে দিতে হবে। এখন এই যে 4.26 কে যদি আমি 100 দ্বারা ভাগ করে দিই তাহলে ঠিক উপরের রেজাল্টটাই পাওয়া যাবে।
এখন এই যে 4.26 আর এই যে 100কে আমি লিখতে পারি 10 স্কয়ার, তারপর এই যে 4.26 থাকুক ইনটু, আর এখানে এই যে নিচের যে হরটা আছে, হরকে যদি আমি উপরে নিয়ে আসি অর্থাৎ গুণ আকারে নিয়ে আসি, তাহলে হরের পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। এখানে পাওয়ার হচ্ছে প্লাসের 2 আর উপরে নিয়ে আসলে হবে পাওয়ার -2, অর্থাৎ 4.26 ইনটু 10 টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে 0.0426 এর বৈজ্ঞানিক আকার। তো এটা আমরা সরাসরিও লিখতে পারতাম, অর্থাৎ যেহেতু এটা লিখতে পারতাম এইভাবে যে এটা লিখতে পারতাম যে 4.26 ইনটু, যেহেতু সংখ্যাটা ছোট ছিল আর 4.26 বড় আকারে লিখছি, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস হবে। এখন দশমিকটা যেহেতু 2 ঘর সামনে নিয়েছি, তাহলে 10 টু দি পাওয়ার -2 হবে। তাহলে যেহেতু ছোট ছিল কিন্তু লিখে ফেলছি 4.26, বড় লিখে ফেলছি, তাহলে এটা নিশ্চয়ই ভাগ করতে হবে, আর ভাগ করা মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস। তাহলে যেহেতু 2 ঘর সামনে নিয়েছি, এজন্য 10 টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে 0.0426 এর বৈজ্ঞানিক আকার, অর্থাৎ এটা 4 এর রেজাল্ট হবে গ। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি x² - 11x - 12 রাশিটির একটি উৎপাদক, অর্থাৎ x² - 11x - 12 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের। তাহলে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি x² - 11x - 12, তাহলে উৎপাদকে বিশ্লেষণ যদি করি তাহলে এটা x² মাইনাস হবে 12x প্লাসের x মাইনাসের 12, অর্থাৎ এই যে 12x থেকে x যদি আমরা দুটো যোগ বিয়োগ করি তাহলে মাইনাসের 11x থাকে, আবার এই যে 12x আর x যদি আমরা গুণ করি প্লাসে মাইনাসে -12x², অর্থাৎ এটা হয় মাইনাসের 12x²। আর এই যে মাঝের দুইটা পদের গুণফল হবে প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান, তাহলে প্রথম পদ x² আর শেষ পদ হচ্ছে -12, তাহলে x² আর -12 গুণ করলে এটাও হয় -12x², তাহলে এটা ঠিক আছে। তাহলে মিডল টার্ম মানে হচ্ছে মাঝের পদটাকে ভেঙে এমন ভাবে লিখবো যে যোগ বিয়োগ করলে উপরের পদটাই পাওয়া যাবে, আর গুণ করলে মাঝের দুইটা পদ গুণ করলে প্রথম পদ ও শেষ পদের গুণফলের সমান পাওয়া যাবে। তাহলে এখানে x যদি আমরা কমন নিই তাহলে এটা x - 12, আর এখানে যদি 1 কমন নিই তাহলে এটা x - 12, তারপর x - 12 যদি কমন নেই তাহলে সেটা হবে x + 1, তাহলে x² - 11x প্লাস x² - 11x - 12 এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো x - 12 ইনটু x + 1। তো এখানে বলছে যে এত রাশিটির একটি উৎপাদক, অর্থাৎ এইটার উৎপাদক দুইটি, কিন্তু এখানে একটি উৎপাদক দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলেছে যে এত রাশিটার একটা উৎপাদক দেওয়া আছে আর সেই উৎপাদকটা কোনটা। তাহলে এত রাশির উৎপাদক দুইটি x - 12 আর হচ্ছে x + 1, কিন্তু এখানে একটা উৎপাদক দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে x - 12, x + 1 কিন্তু কোথাও নেই। তাহলে এই যে এই রাশিটার দুইটা উৎপাদকের মধ্যে একটা উৎপাদক হচ্ছে x - 12। তারপর হচ্ছে 6 নং প্রশ্ন হচ্ছে এত এর সামান্য ভগ্নাংশের রূপ কোনটি, অর্থাৎ এটা পৌনঃপুনিক ভগ্নাংশে দেওয়া আছে। পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তো এটা হচ্ছে 0.555 পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আমরা এই পুরো সংখ্যাটা লিখে ফেলবো, অর্থাৎ 555 যা আছে পুরো সংখ্যাটা লিখে ফেলবো। এই সংখ্যা থেকে আমরা পৌনঃপুনিকের আগ পর্যন্ত বিয়োগ করব। পৌনঃপুনিক এই যে এখানে আছে, পৌনঃপুনিকের আগে কত আছে, এই যে 5 আছে, তাহলে পৌনঃপুনিকের আগ পর্যন্ত লিখে ফেলবো। এখানে দশমিকের সামনে যদি সংখ্যা থাকতো সেগুলো সহ লিখতাম, অর্থাৎ এখানে যখন লিখবো তখন দশমিকটা আমরা বিবেচনা করব না, প্রথমে পুরো সংখ্যাটা লিখে ফেলবো, তারপর মাইনাস করে পৌনঃপুনিকের আগ পর্যন্ত যেটা আছে পুরোটা লিখে ফেলবো। তারপর হরে আমরা দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে চিন্তা করব বা অঙ্কগুলো নিয়ে চিন্তা করব। তো দশমিকের পরের অঙ্কগুলোতে পৌনঃপুনিক আছে একটা অঙ্কের উপরে, এজন্য হবে একটা নয়, আর পৌনঃপুনিক ছাড়া আছে দুইটা অঙ্ক, এজন্য হবে দুইটা শূন্য। আর ঠিক এই পদ্ধতিতেই যে কোনো পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে পরিণত করা যায়। তাহলে এই জায়গায় 555 থেকে 55 যদি বিয়োগ করি এটা হবে 500, আর এখানে হবে 900। তাহলে এখন যদি আমরা এই যে 0000 চলে যায় তাহলে এখানে থাকবে 5/9, তাহলে 6 এর রেজাল্ট হচ্ছে ক 5/9। তারপর হচ্ছে 7 নাম্বার,
7 নাম্বার হচ্ছে পি এর মান দেওয়া আছে আর কিউ এর মান দেওয়া আছে, তাহলে কিউ মাইনাস পি ইকুয়াল কত, অর্থাৎ কিউ মাইনাস পি আমাদের বের করতে হবে, কিউ থেকে পি মাইনাস করতে হবে। তাহলে কিউ হচ্ছে -3 -2 0 1 2 মাইনাস পি হচ্ছে -3 -2 -1 0 1 2। তো যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ সেটের বিয়োগ যদি করি, তাহলে দেখব যে প্রথম উপাদানগুলোর সাথে দ্বিতীয় উপাদানের কোনগুলো মিল আছে, অর্থাৎ প্রথম উপাদানের সাথে যদি দ্বিতীয় উপাদানের মিল থাকে তাহলে মিলগুলো বাদ চলে যাবে, অর্থাৎ বিয়োগ মানে হচ্ছে বাদ চলে যাবে। আর কিউ হচ্ছে -3 -2 0 1 3, এই যে কিউ হচ্ছে 1 3, আর পি হচ্ছে -3 -2 -1 0 1 2 0 1 2। হ্যাঁ, তো এখন যদি আমি এই যে পি থেকে কিউ থেকে পি মাইনাস করি, মাইনাস মানে হচ্ছে যেগুলো মিল আছে সেগুলো বাদ, আর প্রথম সেটের উপাদানগুলো বসে যাবে। তাহলে -3 মিল আছে বাদ, -2 মিল আছে এটা বাদ, 0 0 মিল আছে, 1 1 মিল আছে বাদ, আর এখানে 3 আর এখানে কিন্তু 3 নাই, তাহলে যেগুলো মিল আছে সেগুলো বাদ, আর প্রথম সেটের উপাদান বসবে, দ্বিতীয় সেটে অনেক বেশি উপাদান থাকলেও সেগুলো বসবে না। অর্থাৎ বিয়োগ করার সময় প্রথম সেট আর দ্বিতীয় সেটের উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো মিল আছে সেই উপাদানগুলো বাদ চলে যাবে, আর প্রথম সেটের যে বাদ চলে যাবে, আর প্রথম সেটের যে উপাদান দ্বিতীয় সেটের উপাদানের সাথে মিলবে না, প্রথম সেটের উপাদানটা বসে যাবে, অর্থাৎ এখানে 3 হবে। তাহলে 7 এর পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর কিউ মাইনাস পি হচ্ছে 3। তাহলে 7 এর রেজাল্ট হচ্ছে ঘ। তারপর প্রশ্ন নং 8, x + 1/x এর মান 1। তাহলে এই যে 1 2 3 এগুলো কোনগুলো সত্য আমরা বের করব। তাহলে x + 1/x এর মান যেহেতু 1, তো এটাকে যদি আমরা বর্গ করে দেই, অর্থাৎ x + 1/x, এটাকে বর্গ করে দিলাম আর 1 কেও বর্গ করে দিলাম, তাহলে x + 1/x হোল স্কয়ার এর মান হচ্ছে 1। তার মানে এই যে 1 নম্বর কথাটা সত্য। তারপর হচ্ছে 2 নং, সেটা হচ্ছে x - 1/x হোল স্কয়ারের মান বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা যদি a + b হোল স্কয়ার যদি নেই, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি, a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে 4a বলতে ax আর b বলতে 1/x, আর ইকুয়াল তো এই পাশে 1 আছে, অর্থাৎ এই লাইন থেকে আমরা করছি। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র a - b হোল স্কয়ার প্লাস 4ab আর ইকুয়াল 1 এর 1। তাহলে এখানে x - 1/x হোল স্কয়ার প্লাস 4 ইকুয়াল 1। তাহলে x - 1/x হোল স্কয়ার ইকুয়াল, এটা 1 - 4, 1 - 4 মানে হচ্ছে 1 - 4, তাহলে x - 1/x হোল স্কয়ার এর মান হচ্ছে -3। তার মানে হচ্ছে এই যে 2 নম্বর কথা এটাও সত্য। এখন x + 1/x এর মান তো 1 দেওয়া আছে, তাহলে x² + 1/x² এর মান বের করতে হবে। তাহলে x² + 1/x² এর মান বের করি, অর্থাৎ a² + b², a বলতে x আর b বলতে 1/x। তাহলে এটা লিখতে পারি a + b হোল স্কয়ার - 2ab। এটা সূত্র দুইটা, a + b হোল স্কয়ার - 2ab, আবার a - b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্রটা করলাম। তাহলে x + 1/x এর মান হচ্ছে 1 তার উপর স্কয়ার -2, তাহলে 1 - 2, তাহলে এটা হচ্ছে -1। তাহলে x² + 1/x² এর মান আমরা পেলাম -1, আর এখানেও x² + 1/x² এর মান মাইনাস দেওয়া আছে, -1 দেওয়া আছে। তাহলে 8 এর এই যে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার তিনটাই সত্য, তাহলে 8 এর রেজাল্ট হচ্ছে ঘ। তারপর 9 নং প্রশ্ন হচ্ছে a + b এর মান হচ্ছে বর্গমূল 16, ab এর মান 1, তাহলে a - b হোল স্কয়ার এর মান বের করতে হবে। তো আমরা জানি যে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। a - b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র a² - 2ab + b², বাট a - b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। আর যেহেতু এখানে মানটাই বের করতে হবে, এজন্য আমরা মান নির্ণয়ের সূত্রটা করলাম। তাহলে এখানে a + b এর মান হচ্ছে বর্গমূল 16 তার উপর স্কয়ার -4, ab এর মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে রুট স্কয়ারে চলে গেলে 16 - 4, তার মানে হচ্ছে এটা
12। তাহলে এই যে 9 এর রেজাল্ট হচ্ছে ক 12। তারপর 10 নং প্রশ্ন হচ্ছে এত এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটা লিখে নেই যে 7 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তো এখন এটা 7 আর এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2, অর্থাৎ দুইটা ভিত্তি একই রকম হলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এটা দুইটা ভিত্তি একই রকম, তাহলে এটাকে কি লিখতে পারতাম 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 লিখতে পারতাম, যে দুইটা ভিত্তি একই রকম পাওয়ারগুলো যোগ করে দিব, কারণ এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে এখন যেহেতু দুইটা পাওয়ার যোগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটাকে এই ভিত্তির উপর আলাদা করে দিয়ে দিতে পারি, আর এখানে গুণ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1। আবার দুইটা ভিত্তি একই রকম, এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। দুইটা ভিত্তি একই রকম, একটা ভিত্তি লিখবো, তাদের মধ্যে সম্পর্ক গুণ আর পাওয়ারগুলো যোগ করে দিব, তাহলে এটা লিখতে পারি। আর এটা মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, আর নিচে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তারপর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 7 দুগুণে 14, আর এটা 13 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, আর নিচে আছে 2 টু দি পাওয়ার এক্স। তারপর এখানে যদি আমরা 2 টু দি পাওয়ার এক্স কমন নেই, তাহলে এটা হচ্ছে 14 মাইনাস 13, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এটা লেখা যাবে যে 2 টু দি পাওয়ার এক্স 14 মাইনাস 13 মানে হচ্ছে 1, আর ভাগ 2 টু দি পাওয়ার এক্স, তাহলে 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স যদি ভাগ করি তাহলে রেজাল্ট হবে 1। তাহলে এই যে 10 নং, 10 এর রেজাল্ট হচ্ছে 1, অর্থাৎ এটার মান হচ্ছে 1, তাহলে 10 এর রেজাল্ট হচ্ছে গ।